হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমরা মূলত পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে জানবো। পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি এবং জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা জেএসপিএসসি সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। আজকে আমরা জানবো যে ইউপিএসসির চেয়ারম্যান বা মেম্বার নির্বাচিত হয় কিভাবে, তারা রেজিগনেশন কার কাছে জমা দেয়, তাদের ওভারঅল স্ট্রেংথ কীরকম থাকে, তাদেরকে কেউ চাইলে তাদের ক্ষমতা থেকে রিমুভ করতে পারে কি না, কীভাবে করে, তাদের স্যালারি কোথা থেকে তারা পায়, তাদের পাওয়ার কী কী, তাদের মূল ভূমিকাটা কী কী ইত্যাদি প্রভৃতি সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। যে সমস্ত জিনিস পরীক্ষায় আসে সেগুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। মূলত পাবলিক সার্ভিস কমিশনকে আমরা সবাই জানি স্টেট পাবলিক সার্ভিস কমিশন মানে স্টেটের যে সমস্ত সিভিল সার্ভিস আসে বা অল স্টেট সার্ভিস যেগুলো আছে সেগুলোকে কন্ডাক্ট করে। মূলত পুরো পরীক্ষা কন্ডাক্ট করে হচ্ছে পিএসসি, এইটুকুনি আমরা জানি। একইভাবে ইউপিএসসি কী করে না, ইউপিএসসিও সেরকমভাবে অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো আছে সেগুলো পরীক্ষা কন্ডাক্ট করে। আমরা এটা সাধারণভাবে বেসিক ধারণা অনুযায়ী জানি, এটা জানার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ইউপিএসসির এটা ছাড়াও কিছু কাজ আছে। এটা যারা কাজ আছে কি না, যারা পাবলিক সার্ভেন্ট হচ্ছে তাদের ডিসিপ্লিনারি ম্যাটার সম্পর্কে, তাদের ট্রান্সফার সম্পর্কে কোনো সাজেশন দেওয়ার অধিকার ইউপিএসসির আছে, ট্রান্সফার সম্পর্কে কোনো নিয়ম বের করার অধিকার ইউপিএসসির আছে। এগুলো তাদের একটা পাওয়ার। তো তার আগে আমরা একটু জেনে নিই যে আর্টিকেল 312 কী বলছে। আর্টিকেল 312 বলছে যে অল ইন্ডিয়া সার্ভিস যখন পোস্ট তুমি তৈরি করবে বা নতুন যদি কোনো সরকারি চাকরি তৈরি করো যেটা অল ইন্ডিয়া বেস্ট ইনক্লুডিং অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, তাহলে তার পাওয়ার আছে কার কাছে না, পার্লামেন্টের কাছে। মানে নতুন চাকরি কে তৈরি করতে পারে, অল ইন্ডিয়া বেস্ট, সেটা পার্লামেন্ট তৈরি করতে পারে। এবার এই যে অল ইন্ডিয়া বেস্ট যে সমস্ত চাকরি পার্লামেন্ট তৈরি করবে তার রিক্রুটমেন্ট তো একটা হবে, তার রিক্রুটমেন্ট এজেন্সি কে হবে, তার রিক্রুটমেন্ট এজেন্সি হবে ইউপিএসসি, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি ইন ইন্ডিয়া। বা ইউপিএসসিকে বলা হয় ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ায় মেরিট সিস্টেমটাকে আলটিমেট পরিলক্ষণ করে ইউপিএসসি, আমাদের স্টেটেও মেরিট সিস্টেমটাকে আলটিমেট পরিলক্ষণ করে ডাব্লিউবিপিএসসি। এই জন্য স্টেটের বেশিরভাগ পরীক্ষা ডাব্লিউবিপিএসসি নেয়, দেখবে স্টেটের বেশিরভাগ পরীক্ষা কিন্তু ডাব্লিউবিপিএসসি নেয়। কেন? কারণ আলটিমেটলি ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম ইন স্টেট হচ্ছে স্টেট পিএসসি, আর ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া হচ্ছে ইউপিএসসি বা সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি, যেটা আমাদের ইন্ডিয়া। একইভাবেও স্টেট লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসগুলো দেখাশোনা করার জন্য যে এজেন্সি আছে সেটার নাম স্টেট পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, এটা একটা সাংবিধানিক বডি, সংবিধান অনুযায়ী তৈরি। আর্টিকেল 315 থেকে 335-এর মধ্যে 323-এর মধ্যে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা আছে। সুতরাং সংবিধান এটাই তৈরি করতে বলেছে, এই ধরনের বডি। সেই কারণে এটা একটা কনস্টিটিউশনাল বডি এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, অটোনমাস কনস্টিটিউশনাল বডি। একইভাবে এর প্যারালালি স্টেটে আছে স্টেট পিএসসি, এই কারণে আমি এখানে লিখে দিয়েছি নোটে যে প্যারালালি হচ্ছে এসপিএসসি বা স্টেট পিএসসি। এবার আমরা দেখব কনস্টিটিউশনে কী কী প্রভিশন আছে এই পাবলিক সার্ভিস কমিশন রিলেটেড। পার্ট 14-র মধ্যে আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323 এখানে বলা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে। আর্টিকেল 315 বলছে যে একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে সেন্ট্রাল লেভেল ইউনিয়ন বা ইউপিএসসি যেটাকে বলছি, এবং প্রত্যেকটা স্টেটেরও একটা নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন থাকবে যেটাকে আমরা স্টেট পিএসসি বলছি। আর্টিকেল 316 বলছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্ম অফ অফিস অফ মেম্বার্স, অর্থাৎ এই যে ইউপিএসসি বা স্টেট পিএসসি তাদের চেয়ারম্যান বা তার যে মেম্বার নিয়োগ হবে সেটা কিভাবে নিয়োগ হবে, কে নিয়োগ করবে, তারা কতদিন অফিস সামলাবে ইত্যাদি প্রভৃতি সম্পর্কে বলা। আর্টিকেল 317 বলছে পিএসসির কোনো একটা মেম্বার বা চেয়ারম্যানকে যদি রিমুভ করতে যায় কেউ, তাহলে কিভাবে সে রিমুভ করবে, সাসপেন্ড তারা কিভাবে হবে। আর্টিকেল 318 বলছে পাওয়ার টু মেক রেগুলেশনস অ্যাজ টু কন্ডিশনস অফ সার্ভিস অফ মেম্বার্স অ্যান্ড স্টাফ অফ দ্য কমিশনস, অর্থাৎ একটা ক্ষমতা দেওয়া হচ্ছে যে সার্ভিস যারা মেম্বার আছে ইউপিএসসির বা পাবলিক সার্ভিস কমিশনের বা স্টেট পিএসসির এবং কমিশনের যারা স্টাফ আছে তাদের জন্য রেগুলেশন বানানোর একটা পাওয়ার আছে। আর্টিকেল 319 বলছে প্রোহাইবিশন অ্যাজ টু হোল্ডিং অফ অফিসেস বাই মেম্বার্স অফ কমিশন অন সিজিং টু বি সার্চ মেম্বার্স, অর্থাৎ সহজ ভাষায় কেউ ধরে নাও স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার, সে তখন গভর্নমেন্টের অন্য কোনো, সে অল ইন্ডিয়া গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক, অন্য কোনো সে অফিস অফ প্রফিট লাভ করতে পারবে না বা অন্য কোনো ডিউটি এসে থাকতে পারবে না যখন সে মেম্বার থাকবে পাবলিক সার্ভিস কমিশনের। একইভাবে ইউপিএসসির ক্ষেত্রেও তাই প্রযোজ্য। ইউপিএসসির মেম্বার যখন কেউ হবে, ইউপিএসসির চেয়ারম্যান যখন কেউ হবে, তখন যেন সে গভর্নমেন্টের কাছ থেকে অন্য কোনো অফিস অফ প্রফিট না করে। যদি সে করে তাহলে তার যে মেম্বারশিপ সেটা খারিজ হয়ে যাবে।
আর্টিকেল 320 বলছে ফাংশনস অফ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের রোল কি। আর্টিকেল 321 বলছে যে পাবলিক সার্ভিস কমিশনের পাওয়ার কোন কোন জায়গায় এক্সটেন্ড আমরা করতে পারি বা কোন কোন জায়গায় তার ক্ষমতা বাড়তে পারে। আর্টিকেল 322 বলছে এক্সপেন্স অফ পিএসসি, পিএসসির যে মেম্বার থাকবে তাদের স্যালারি, অ্যালাওয়েন্স, পেনশন কোথা থেকে দেওয়া হবে, কোন ফান্ড থেকে দেওয়া হবে। আর্টিকেল 323 বলছে রিপোর্টস অফ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সেই ইউপিএসসি হোক, স্টেট পাবলিক সার্ভিস কমিশন হোক, তারা প্রতি বছর রিপোর্ট জমা করতে হয়। কার কাছে জমা করতে হয় সেটা আমরা পরে দেখছি, কিন্তু প্রতি বছর রিপোর্ট একটা তাদের অ্যানুয়াল রিপোর্ট জমা করতে হয়। সেই রিপোর্টটা তারা কার কাছে জমা করবে, কিভাবে জমা করবে, সেই রিপোর্টটা মানার দায়িত্ব সরকারের কিনা ইত্যাদি প্রভৃতি সম্পর্কে বলা হচ্ছে আর্টিকেল 323-এ। তো এই ছিল কটা আর্টিকেল, আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323 পার্ট 14-র মধ্যে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা আছে, ইনক্লুডিং স্টেট পিএসসি অ্যান্ড ইউপিএসসি। এবার আমরা একটু ইতিহাস জানবো, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কোন অ্যাক্টের জন্য তৈরি হয়েছিল। দেখবে এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বা আরও ভালো বলতে গেলে লি কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী তৈরি হয়েছিল সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন 1926 সালে। একটা 1919-এর, কিন্তু তৈরি হয়েছিল 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু এখন যেটা ইউপিএসসি, এর আগের নাম ছিল ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, যুক্তরাষ্ট্রীয় পাবলিক সার্ভিস কমিশন। এটা কিন্তু তৈরি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। দুটো জিনিস খেয়াল করবে, যদি বলে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিয়ায় প্রথম কবে তৈরি হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, কিন্তু ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিয়ায় কবে তৈরি হয়, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, বা কোন অ্যাক্টের দ্বারা তৈরি হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হলো তখন এর নাম হলো ইউপিএসসি এবং এটাকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হলো বা সংবিধান অনুযায়ী এটাকে স্বীকৃত করা হলো। এটাকে একটা অটোনমাস বডি, একটা স্বাধীন বডি, একটা স্বনিয়ন্ত্রিত বডি বানানো হলো। আর্টিকেল 315 এটা বলা আছে যে পাবলিক সার্ভিস কমিশন থাকবে স্টেট এবং কেন্দ্রের জন্য, এবং 26শে জানুয়ারি 1950 সালে আলটিমেটলি এর নাম ইউপিএসসিতে পরিবর্তিত হয়ে এটা চালু হলো সারা ভারত জুড়ে। এর মেন কাজ কি, এর মেন কাজ হচ্ছে ইউপিএসসির যে সেন্ট্রাল লেভেলে যে সমস্ত অল ইন্ডিয়া সার্ভিস হয় সেগুলোর যে সমস্ত পদ ভ্যাকান্সি বেরোয় সেগুলোকে রিক্রুট করে, রিক্রুটিং এজেন্সি। এবার হচ্ছে কম্পোজিশন অফ ইউপিএসসি। প্রথমে দেখবো আমরা এই ইউপিএসসির যারা মেম্বার হয় বা যারা যে চেয়ারম্যান হয়, একজন তো চেয়ারম্যান থাকে, মেম্বারদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান থাকে, তাদের অ্যাপয়েন্টমেন্ট কে করে, তাদের অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট। এবার কথা হচ্ছে কজন মেম্বার থাকবে ইউপিএসসিতে, এটার কি কোনো নির্দিষ্ট লিমিট আছে, মানে 10 জন থাকবে বা 12 জন থাকবে, এরকম কি কোনো নির্দিষ্ট লিমিট আছে? উত্তর হচ্ছে না, নির্দিষ্ট লিমিট নেই। এটা পুরোপুরি নির্ভর করে প্রেসিডেন্টের মতামতের উপর। প্রেসিডেন্ট যদি চায় ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে 10 জন মেম্বার রাখতে পারে, প্রেসিডেন্ট যদি চায় 12 জন মেম্বারও রাখতে পারে। পুরোপুরি বাই ডিসক্রিপশন অফ প্রেসিডেন্টের উপর এটা নির্ভর করছে যে তাদের ওভারঅল স্ট্রেংথ কি হবে, অর্থাৎ ইউপিএসসির যে মেম্বার তাদের ওভারঅল স্ট্রেংথ কি হবে। এবার কথা হচ্ছে টার্ম অফ অফিস, তারা কদিন ক্ষমতায় থাকে বা কদিন পদে থাকে। 6 বছর এদের যে টার্ম অফ অফিস সেটা হচ্ছে একটা ফিক্সড পিরিয়ড 6 বছর। অর্থাৎ আজকে তুমি রিক্রুট হলে ইউপিএসসির একজন মেম্বার হিসাবে বা অ্যাপয়েন্টেড হলে, তুমি আজ থেকে 6 বছর অবধি ইউপিএসসির একজন মেম্বার থাকবে। এইবার বয়সের যেটা লিমিট সেটা হচ্ছে 65 বছর। ধরে নাও তুমি আজকে তোমার 62 বছর বয়স, তাহলে হিসাব করে তুমি 6 বছর অবধি থাকবে, তার মানে তোমার 6 বছর পর বয়স কত হবে? 68 বছর। কিন্তু 68 বছর অবধি তুমি থাকতে পারবে না, কারণ ম্যাক্সিমাম এজ লিমিট এখানে হচ্ছে 65 বছর। আলটিমেটলি তার মানে কি হচ্ছে, তোমার যদি এখন 62 বছর বয়স হয় তখন কিন্তু তুমি 3 বছর কাটাচ্ছ ইউপিএসসির মেম্বার হিসাবে। 65 বছর বয়স হয়ে গেলে তখন তোমাকে ছেড়ে দিতে হবে। তো এই কারণে টার্ম অফ অফিসটা বলা হয় যে ইন জেনারেলি টার্ম অফ 6 years অর টিল দ্য এজ অফ 65 years। এবার কথা হচ্ছে রিঅ্যাপয়েন্টমেন্ট। এরা কি আবার এই পদে রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারবে? মানে ধরে নাও একজনের টার্ম শেষ হয়ে গেল, আজকে জয়েন করলো 2024-এ, 2030-এ তার 6 বছর কমপ্লিট হয়ে গেল, তারপর কি 2030-এর পর আবার পরবর্তী 6 বছর সে রিঅ্যাপয়েন্ট হতে পারবে ইউপিএসসির মেম্বার হিসাবে? উত্তর হচ্ছে না, ইনএলিজেবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। তারা আর এলিজেবল হবে না। একবার যদি কেউ ইউপিএসসির মেম্বার হয়ে যায় এবং তার টার্ম অফ অফিস শেষ হয়ে যায়, তাহলে সে আর রিঅ্যাপয়েন্ট হতে পারবে না ওই পোস্টের জন্য। তারা যদি রেজিগনেশন লেটার জমা দিতে চায় কার কাছে জমা দেবে? খুব সিম্পল, যে তাকে নিয়োগ করছে তার কাছে জমা দেবে। অর্থাৎ প্রেসিডেন্ট তাকে নিয়োগ করছে, প্রেসিডেন্টের কাছে জমা দেবে। কোয়ালিফিকেশন সম্পর্কে কনস্টিটিউশন কিছু বলছে যে তাদের এরকম একটা পার্টিকুলার যোগ্যতা থাকতে হবে, পার্টিকুলার একটা ডিগ্রি থাকতে হবে, একটা পার্টিকুলার বয়স হতে হবে, এরকম কিছু কিছু বলছে কনস্টিটিউশন এরকম কিছু বলছে না। এই কারণে আমরা বলছি যে কনস্টিটিউশন হ্যাজ নট প্রেসক্রাইবড এনি কোয়ালিফিকেশন।
কনস্টিটিউশন কোনো কোয়ালিফিকেশনের কথা বলেনি, মেম্বারদের কোয়ালিফিকেশন কী হওয়া উচিত সে সম্পর্কে কিছু বলেনি। তবে কনস্টিটিউশন আবার এটা বলছে আর্টিকেল 316-তে যে ইউপিএসসি টোটাল যতজন মেম্বার হবে তাদের 1/2 বা তাদের অর্ধেক যেন অ্যাটলিস্ট 10 ইয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা এনি আদার স্টেট গভর্নমেন্টের কোনো একটা অফিস এনজয় করে থাকে, তারপরই সে ইউপিএসসির মেম্বার হতে পারবে। মানে ধরে নাও ইউপিএসসির মধ্যে কথার কথা বলছি 12 জন মেম্বার আছে, তার মধ্যে 6 জন মেম্বার যেন এরকম থাকে যারা 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কোনো স্টেটের আন্ডারে কোনো অফিস অফ প্রফিট এনজয় করেছে। নেক্সট হচ্ছে রিমুভাল। এই মেম্বারদের বা চেয়ারম্যানের যদি রিমুভ করতে চায় কে করে? হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কখন রিমুভ করতে পারে চেয়ারম্যানকে বা পিএসসির কোনো মেম্বারকে? যদি সেই পিএসসি মেম্বার বা চেয়ারম্যান ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট হয়, দেউলিয়া হয়, তখন করতে পারে। নেক্সট হচ্ছে এনগেজেস ডিউরিং হিজ টার্ম অফ অফিস ইন এনি পেইড এমপ্লয়মেন্ট আউটসাইড দ্য ডিউটিস অফ হিজ অফিস। অর্থাৎ যখন সে ওই পদে আছে, ইউপিএসসির মেম্বার হিসাবে, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হিসাবে আছে বা চেয়ারম্যান হিসাবে আছে, তখন সে যেন আর কোনো পেইড এমপ্লয়মেন্টে জড়িত না থাকে। আর কোনো পেইড এমপ্লয়মেন্ট, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আর কোনো পেইড এমপ্লয়মেন্টে সে যেন জড়িত না থাকে। যদি জড়িত থাকে প্রেসিডেন্ট রিমুভ করতে পারে। এছাড়াও যদি প্রেসিডেন্ট মন করে যে তার মাইন্ড এবং বডি আর কাজ করার জন্য মানে উপযোগী নয়, মানে ধরে নাও তার মানসিকভাবে সে অসুস্থ বা তার শরীর একদমই ভেঙে পড়েছে, সে আর অফিস মানে সেই যে পদটা হোল্ড করছিল সেটা আর সেই কাজটা ভালোভাবে করতে পারবে না, তখন প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারে। এছাড়াও প্রেসিডেন্ট মিসবিহেভিয়ারের জন্য, খুব গুরুত্বপূর্ণ এটা, মিসবিহেভিয়ার, এই কারণে এই ইউপিএসসি যারা মেম্বার তাদের খুব ভয়ে ভয়ে থাকতে হয়। তারা যদি কোনো কথা বলে সরকারের বিরুদ্ধে, প্রেসিডেন্ট তাদের মিসবিহেভিয়ারের জন্য যে কোনো সময় রিমুভ করতে পারে। তবে এর একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে প্রেসিডেন্ট হুট করে চাইলে রিমুভ করতে পারে না। মিসবিহেভিয়ারের জন্য প্রেসিডেন্ট যদি রিমুভ করতে চায় তাহলে প্রেসিডেন্ট প্রথমে সুপ্রিম কোর্টের কাছে ওই বিষয়টা দেবে। সুপ্রিম কোর্টকে বলবে যে তুমি এনকোয়ারি করো, যে সত্যি আমার মনে হচ্ছে মিসবিহেভ করেছে, তুমি এনকোয়ারি করে দেখো সত্যি মিসবিহেভ করেছে কিনা। সুপ্রিম কোর্ট যদি রিপোর্টে বলে হ্যাঁ এই মিসবিহেভ করেছে, তাহলে প্রেসিডেন্ট মানতে বাধ্য সুপ্রিম কোর্টের রিপোর্ট, অর্থাৎ প্রেসিডেন্ট তখন তাকে রিমুভ করতে বাধ্য। আর্টিকেল 317-তে বলা হচ্ছে যে দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ সুপ্রিম কোর্ট। অর্থাৎ মিসবিহেভিয়ার করছে প্রেসিডেন্ট, এটা প্রাথমিকভাবে মনে করছে, তারপর প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে বলছে যে তুমি তদন্ত করো মিসবিহেভিয়ার আদৌ করেছে কিনা, সত্যি সত্যি আমার মনে হচ্ছে এটা, কিন্তু তুমি তদন্ত করে দেখো। সুপ্রিম কোর্ট এনকোয়ারি করবে, করে তারপর যদি সুপ্রিম কোর্ট বলে হ্যাঁ সত্যি মিসবিহেভ করেছে, তাহলে প্রেসিডেন্টের সুপ্রিম কোর্টের ডিসিশন মানতে বাধ্য। এক্সপেন্সেস অফ ইউপিএসসি যারা মেম্বার হবে, যারা চেয়ারম্যান হবে, তাদের স্যালারি, অ্যালাওয়েন্স, পেনশন, এগুলো কোন ফান্ড থেকে দেওয়া হয়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। খুব সিম্পল, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে এটা দেওয়া হয়। নেক্সট হচ্ছে সাবমিশন অফ রিপোর্টস। ওই যে বললাম যে কোনো পাবলিক সার্ভিস কমিশনের প্রতি বছর একটা রিপোর্ট সাবমিট করতে হয়, তারা কী কী কাজ করেছে সারা বছর ধরে, সেইটার একটা রিপোর্ট সাবমিট করতে হয়, অ্যানুয়াল রিপোর্ট বলে এটাকে। তো এই ইউপিএসসি তার রিপোর্ট সাবমিট করে প্রেসিডেন্টের কাছে। এবার প্রেসিডেন্ট সেটা মানতে সবসময় বাধ্য নয়, প্রেসিডেন্ট চাইলে সেটা নাই মানতে পারে। তখন প্রেসিডেন্টকে একটা মেমোরান্ডাম দিয়ে বলতে হয় যে কেন প্রেসিডেন্ট সেইটাকে মানছে না, ইউপিএসসি রিকমেন্ডেশনকে মানছে না। এই কারণে বলা হয় যে ইউপিএসসি অ্যাডভাইজারি হিসাবে কাজ করে, কিন্তু এর মানে এই নয় যে ইউপিএসসি যা রিকমেন্ড করবে সরকার তা মানতে বাধ্য। সরকার যদি না মানে নাই মানতে পারে, কিন্তু সরকারের তখন যুক্তি দিতে হবে পার্লামেন্টের কাছে যে কেন সরকার ইউপিএসসি রিপোর্টটা মানছে না। রোল অফ ইউপিএসসির মূল ভূমিকাটা কি? দেখো অনেক ভূমিকা আছে, আমাদের অত কিছু জেনে লাভ নেই, শুধু পরীক্ষার জন্য যতটুকু লাগে, এমনিতে এখান থেকে খুব কম প্রশ্ন হচ্ছে, যতটুকু লাগে ততটুকু আমরা জানি। আমি তো বলেই দিয়েছি, ওয়াচডগ অফ মেরিট সিস্টেম ইন ইন্ডিয়া বলা হয় ইউপিএসসিকে, আর স্টেট লেভেলে বলা হয় স্টেট পিএসসিকে। আর্টিকেল 320 বলছে কমিশন ইজ রিকোয়ার্ড টু বি কনসাল্টেড অন অল ম্যাটার্স, অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, ডিসিপ্লিনারি কেস। মানে ওই সিভিল সার্ভিস যারা হবে, সিভিল সার্ভেন্ট, তাদের ডিসিপ্লিনারি নিয়ম কিভাবে হবে, এই প্রত্যেকটা বিষয়ে কনসাল্ট করার জন্য তোমার ইউপিএসসির কাছে যেতেই হবে। অর্থাৎ ইউনিক পাবলিক সার্ভিস কমিশনের সাথে তোমার কনসাল্ট করতে হবে, এবং তার সাথে সাথে রিক্রুটমেন্ট তো আছেই, অল ইন্ডিয়া সার্ভিস, সিভিল সার্ভিস এবং পোস্টের জন্য। কিছু কিছু রিক্রুটমেন্ট আছে যেগুলো ইউপিএসসির পারভিউয়ের মধ্যে পড়ে না, যেমন ইসরো ফিসরো, এইগুলো যখন নিয়োগ হয় তখন সেগুলো ইউপিএসসির মধ্যে পড়ে না, কিন্তু ম্যাক্সিমাম রিক্রুটমেন্টই ইউপিএসসির পারভিউয়ে আসে, অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো হয়। এবার যদি কোনো স্টেট রিকোয়েস্ট করে, মানে কোনো স্টেটের গভর্নর রিকোয়েস্ট করলো প্রেসিডেন্টের কাছে যে আমার স্টেটে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে পরীক্ষা
কেমনভাবে হওয়া উচিত এই বিষয়ে আমি ইউপিএসসির রিকমেন্ডেশন চাই, ইউপিএসসির সাথে কনসাল্ট করতে চাই, প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে ইউপিএসসি তখন ওই স্টেটকে সাহায্য করে। নেক্সট হচ্ছে রিকমেন্ডেশন অফ ইউপিএসসি ইজ অ্যাডভাইজারি ইন নেচার, যেটা আমি বললাম, অ্যান্ড হেন্স নট বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট কোনো দায়বদ্ধ নেই, গভর্নমেন্টের কোনো দায় নেই যে ইউপিএসসি রিপোর্ট মানার সবসময়, ইউপিএসসি রিকমেন্ডেশন নাই মানতে পারে, বাট যদি গভর্নমেন্ট না মানে দ্য গভর্নমেন্ট ইজ অ্যান্সারেবল টু দ্য পার্লামেন্ট ফর ডিপার্টিং ফ্রম দ্য রিকমেন্ডেশনস অফ দ্য কমিশন। খুব সিম্পল জিনিস, তুমি নাই মানতে পারো ইউপিএসসি রিকমেন্ডেশন, তুমি পার্লামেন্টের কাছে জবাবদিহি করো যে তুমি কেন মানোনি, একটা যুক্তি দাও, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যুক্তি তোমাকে দিতেই হবে, তুমি মানলে না এমনি বেরিয়ে গেলে ওটায়, তাহলে হবে না। নেক্সট হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, একই জিনিস, যা স্টেট লেভেলে ওয়াচডগ অফ মেরিট সিস্টেম ইন দ্য স্টেট। এইবার এর যারা মেম্বার হয় বা যার চেয়ারম্যান হয় সেটা অ্যাপয়েন্ট কে করে, সেটা অ্যাপয়েন্ট করে কিন্তু প্রেসিডেন্ট না, সেটা অ্যাপয়েন্ট করে গভর্নর, ওই স্টেটের গভর্নর, কারণ গভর্নর হচ্ছে প্রেসিডেন্টের রিপ্রেজেন্টেটিভ স্টেটে। টার্ম অফ অফিস 6 ইয়ার্স, কিন্তু এজের ব্যাপারটা এখানটা একটু আলাদা, ওখানে ম্যাক্সিমাম এজ লিমিট ছিল 65, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 62, 62 বছর। 1976 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টে এই 62 বছর করা হয়। রিঅ্যাপয়েন্টমেন্ট, এরা কি ওই একই পদের জন্য আবার এলিজিবল? উত্তর হচ্ছে না, ইনএলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট টু দ্যাট অফিস। কিন্তু ধরে নাও কোনো একজন মেম্বার, সে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হয়ে আছে, তার টার্ম অফ অফিস শেষ হয়ে গেল, সে কিন্তু তখন ইউপিএসসির মেম্বার হতে পারে, কিন্তু সেই স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের আর মেম্বার হতে পারবে না। ভালো করে বুঝবে, একজন স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার তার টার্ম অফ অফিস শেষ হয়ে যাওয়ার পর সে ইউপিএসসির মেম্বার হলেও হতে পারে, কিন্তু যে পদে সে ছিল ওই স্টেটের ওই পাবলিক সার্ভিস কমিশনে সে আর মেম্বার হতে পারবে না। এই কারণে বলা হয় ইনএলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট টু দ্যাট অফিস, ওই পদের জন্য সে আর এলিজিবল নয়। রেজিগনেশন কার কাছে দেবে? যে তাকে নিয়োগ করছে তার কাছে দেবে, স্বাভাবিকভাবে গভর্নরের কাছে দেবে। এইবার রিমুভ কে করবে? আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমি তোমাকে বললাম না যে প্রেসিডেন্ট কি করবে, সুপ্রিম কোর্টের কাছে একটা এনকোয়ারি করতে দেবে যে সত্যি সে মিসবিহেভ করেছে কিনা, এবং সুপ্রিম কোর্ট যে সময়টা তদন্ত চালাবে সেই সময় প্রেসিডেন্ট চাইলে ওই যে মেম্বারটার উপর এনকোয়ারি কমিশন বসিয়েছে সুপ্রিম কোর্ট, সেই মেম্বারটাকে সাসপেন্ড করতে পারে, এটা প্রেসিডেন্টের ক্ষমতা আছে। ঠিক একইভাবে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে রিমুভাল এবং সাসপেনশন, এই রিমুভালটা করে প্রেসিডেন্ট, সেম অ্যাজ ইউপিএসসি, অর্থাৎ সুপ্রিম কোর্টের ম্যাটার হয়ে যায়, তখন সুপ্রিম কোর্ট এনকোয়ারি করে, রিমুভ করে প্রেসিডেন্ট, কিন্তু ওই যে সময়টা তদন্ত চলবে ওই সময়টা সাসপেন্ড করতে পারে গভর্নর, দুটোর মধ্যে গোলাবে না। স্টেট পাবলিক সার্ভিস কমিশনকে যারা মেম্বার হবে তাদেরকে রিমুভ করবে প্রেসিডেন্ট, একইভাবে ইউপিএসসির মতো একইভাবে, কিন্তু সাসপেন্ড করবে গভর্নর। আর ইউপিএসসিতে রিমুভ করবেও প্রেসিডেন্ট, সাসপেন্ড করবেও প্রেসিডেন্ট। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। নেক্সট হচ্ছে এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা মেম্বার হবে তাদের খরচপাতি, তাদের স্যালারি, অ্যালাউন্স, পেনশন কোথা থেকে আসবে? আমরা দেখেছি ইউপিএসসির ক্ষেত্রে আসতো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে আসবে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে। এদেরও একটা অ্যানুয়াল রিপোর্ট জমা দিতে হবে, তারা সারা বছর ধরে কী কাজ করলো। কার কাছে জমা দেয়? ইউপিএসসি জমা দিত প্রেসিডেন্টের কাছে, তার অ্যাপয়েন্টিং অথরিটি। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টিং অথরিটিকে স্বাভাবিকভাবেই গভর্নর, তাহলে জমা দেবে গভর্নরের কাছে। রোল কি, ভূমিকা কি? সেম অ্যাজ ইউপিএসসি, ইউপিএসসি যার ভূমিকা এর ক্ষেত্রেও তাই, স্টেট লেভেলে একই ভূমিকা। কিন্তু এসপিএসসি ইজ অলসো কনসাল্টেড হোয়াইল ফ্রেমিং রুলস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ জুডিশিয়াল সার্ভিসেস অফ দ্য স্টেট। ডিস্ট্রিক্ট জাজ বাদে সিভিল জাজ, জুনিয়র জাজ, এগুলো নিয়োগ করার ক্ষমতা আছে এসপিএসসির বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের। WBJS পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম, এটাও কন্ডাক্ট করে কিন্তু WBPSC, ওখানে সিভিল জাজ নিয়োগ করে জুনিয়র লেভেলের, ডিস্ট্রিক্ট জাজটা করতে পারে না। কিন্তু বাদবাকি অন্যান্য জুডিশিয়াল সার্ভিস স্টেটের যেগুলো আছে সেগুলো রিক্রুট করতে পারে স্টেট পিএসসি। এবার হচ্ছে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন। কনস্টিটিউশনে একটা প্রভিশন দেওয়া আছে, বলা হচ্ছে যে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি হবে। জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন মানে কি জানো? ব্যাপারটা হচ্ছে ধরে নাও দুটো স্টেট অ্যাগ্রি হলো একটা বিষয় যে তারা দুজনে একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করবে তাদের স্টেট লেভেল রিক্রুটমেন্টের জন্য বা স্টেট লেভেল সার্ভিসের জন্য। দুটো স্টেটের লেজিসলেচারই পাস হবে, এই ব্যাপারটা পাস হওয়ার পর আলটিমেটলি কনস্টিটিউশনের অ্যাক্টের দ্বারা তৈরি হবে ওই দুটো স্টেটের একসঙ্গে মিলে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এ কারণে এটাকে বলা হয় যে জেএসপিএসসি ইজ এ স্ট্যাটুটরি বডি, ওটা কনস্টিটিউশনে বলা আছে।
এবং এই জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা মেম্বার হবে তাদের অ্যাপয়েন্ট করে কে? এটা কিন্তু করে প্রেসিডেন্ট, গভর্নর করে না। রেজিগনেশন কে করে? প্রেসিডেন্ট করে। কিন্তু তারা যে অ্যানুয়াল রিপোর্টটা জমা দেয় সেটা কাদের কাছে জমা দেয় জানো? প্রেসিডেন্টের কাছে দেয় না। এই কারণে বলছি আমি পয়েন্ট করে একদম যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো একদম তোমাদের খুব স্পষ্টভাবে ছোটো ছোটো ভাষায় দিয়ে দিচ্ছি, বেশি পড়তে হবে না, ছোট্ট ছোট্ট ভাষায় মনেও থাকবে, হ্যান্ডমেড নোট পড়লে মনেও থাকবে। তারা রিপোর্ট সাবমিট করে কার কাছে জানো? এই জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বাররা। ধরে নাও হরিয়ানা আর পাঞ্জাব মিলে একটা জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছে, ক্লিয়ার হয়েছে? তাহলে হরিয়ানার একজন গভর্নর আছে, কথার কথা বলছি, কথার কথা, হরিয়ানা বাদ দাও, ওয়েস্ট বেঙ্গল আর পাঞ্জাব মিলে, ওয়েস্ট বেঙ্গলে একজন গভর্নর আছে, পাঞ্জাবের একজন গভর্নর আছে। তো জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন তার অ্যানুয়াল রিপোর্ট জমা দেবে পাঞ্জাবের গভর্নরের কাছেও, আবার ওয়েস্ট বেঙ্গলের গভর্নরের কাছেও। এই কারণেই বলছি যে রিপোর্টস আর সাবমিটেড টু দ্য গভর্নর্স অফ ইচ অফ দ্য স্টেট। যে কটা স্টেট মিলে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন তৈরি হলো সেই প্রত্যেকটা স্টেটের গভর্নরকে অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করতে হবে। তাহলে কি পড়লাম? হাতি ঘোড়া কিছু পড়লাম? হাতি ঘোড়া কিচ্ছু পড়িনি, একদম সহজ জিনিস ভাই, কঠিন করে একদম ভাববেন না। বেশি প্রশ্ন এমনিতেও এখান থেকে আসে না, কিন্তু জেনে রাখতে হয়, আমার জানানো কর্তব্য, তাই তোমাদের জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে আর্টিকেল 312-তে কি বলা আছে? বলা আছে অল ইন্ডিয়া সার্ভিসের রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা পোস্ট যদি কেউ তৈরি করে তাহলে পার্লামেন্ট সেটা তৈরি করতে পারে। এবং এই যে যে পোস্টগুলো তৈরি করলো পার্লামেন্ট, সেগুলো রিক্রুট কে করতে পারে? সিম্পল, ইউপিএসসি করতে পারে। ইউপিএসসিকে বলা হয় সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি অফ ইন্ডিয়া। ইউপিএসসি হিস্ট্রিটা আমরা জানলাম যে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দ্বারা 1926 সালে, আর ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা। পরবর্তীকালেই ওটার নাম চেঞ্জ হয়ে যায় ইউপিএসসি এবং কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায় 26শে জানুয়ারি 1950, অটোনমাস বডি একটা হয়ে যায়। পার্ট 14 আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323-এর মধ্যে বলা আছে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে। আর্টিকেল 315-এর মধ্যে বলা আছে যে প্রত্যেকটা স্টেটে এবং প্রত্যেকটা ইউনিয়ন তো একটাই, সেখানে একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে। এরকমভাবে বাদবাকি আর্টিকেলগুলো আমরা দেখবো, আর্টিকেলগুলো মনে রাখতে হবে, প্রশ্ন আসলে এখান থেকেই আসবে কিন্তু। এবার হচ্ছে কম্পোজিশন অফ ইউপিএসসি। ইউপিএসসির কজন মেম্বার হবে? এর কি কোনো নির্দিষ্ট স্ট্রেংথ আছে? না, প্রেসিডেন্টের উপর নির্ভর করছে। তাদের কি কোনো নির্দিষ্ট কোয়ালিফিকেশান আছে? না, নির্দিষ্ট কোয়ালিফিকেশান নেই, তবে বলা আছে 1/2 মেম্বার বা অর্ধেক মেম্বার যেন 10 বছর অন্তত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করা থাকে, বা তাদের অফিস অফ প্রফিট এনজয় করে যেন তাদের থাকে, এটা বলা আছে। কোন আর্টিকেলে সেটাও দেওয়া আছে, আর্টিকেল 316। এবার কথা হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কে করে? প্রেসিডেন্ট করে। টার্ম অফ অফিস কত? খুব গুরুত্বপূর্ণ, ইউপিএসসির হচ্ছে 6 ইয়ার্স, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের 6 ইয়ার্স, কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিটটা আলাদা। ইউপিএসসির 65, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের 62। রিমুভ কে করতে পারে? প্রেসিডেন্ট করতে পারে। মিসবিহেভিয়ারের জন্য যদি করে তখন সুপ্রিম কোর্টের কাছে সেটা এনকোয়ারি করতে হবে, সুপ্রিম কোর্ট এনকোয়ারি করবে, করে যদি সুপ্রিম কোর্টের যে রিপোর্ট দেবে সেটা প্রেসিডেন্ট মানতে বাধ্য। সাসপেন্ড কে করতে পারে ইউপিএসসি মেম্বারদের? যখন তাদের এনকোয়ারি চলবে তার উপর, প্রেসিডেন্ট করতে পারে। তাদের এক্সপেন্স কোথা থেকে করা হয়? কর্পোরেট ফান্ড অফ ইন্ডিয়া। তারা যে রিপোর্ট সাবমিট করে কার কাছে করে? অ্যানুয়াল রিপোর্ট প্রেসিডেন্টের কাছে করে। গভর্নমেন্টকে মানতে বাধ্য ইউপিএসসি রিকমেন্ডেশন? একদমই না, কিন্তু গভর্নমেন্ট যদি না মানি ইউপিএসসি রিকমেন্ডেশন, গভর্নমেন্টকে পার্লামেন্টের কাছে প্রকাশ করতে হবে বা যুক্তি দিতে হবে কেন তারা মানেনি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন মেম্বারদের অ্যাপয়েন্ট কে করে? গভর্নর। রিমুভ কে করে? প্রেসিডেন্ট। কিন্তু সাসপেন্ড কে করে? গভর্নর। তারা যদি রেজিগনেশন দেয় কার কাছে দেবে? গভর্নরের কাছে দেবে। টার্ম অফ অফিস বলেই দিয়েছি 6 ইয়ার্স, কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 62। তারা রিপোর্ট কার কাছে জমা দেয়? গভর্নরের কাছে জমা দেয়। তাদের এক্সপেন্স কোত্থেকে হয়? কনস্টিটিউয়েন্ট ফান্ড অফ স্টেট থেকে। ডিস্ট্রিক্ট জাজ বাদে বাদবাকি জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রেও কনসাল্ট করার বা রিক্রুট করার অধিকার আছে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের। জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন যখন দুটো কিংবা তার বেশি স্টেট মিলে তারা একমত হয়ে যখন একটা পাবলিক সার্ভিস কমিশন তৈরি করে, কনস্টিটিউশনে এই প্রভিশনটা আছে, কিন্তু তাদের মেম্বারদের অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, তাদের মেম্বারদের রিমুভও করে প্রেসিডেন্ট, তারা রেজিগনেশনও দেয় প্রেসিডেন্টের কাছে। কিন্তু তারা যখন রিপোর্ট জমা দেয় অ্যানুয়াল রিপোর্ট, তখন যে সমস্ত স্টেট মিলে ওই জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছে তাদের প্রত্যেকের গভর্নরের কাছে রিপোর্ট তারা জমা দেয়। এই ছিল আজকের ক্লাস, একদমই সহজ করে তোমাদের বুঝিয়ে দিলাম। অনেকে এটা ভাবে খুব কঠিন, প্রচুর পড়তে হয়। না রে ভাই, প্রচুর পড়তে হয় না, যদি তুমি সিস্টেমেটিক্যালি পড়ো সত্যিই প্রচুর পড়তে হয় না। এবং নোটটা আমি সেই কারণে হ্যান্ডমেড বানিয়েছি, টাইপ করে কেন বানাইনি? কারণ টাইপ করে বানালে প্রতিটা বাক্য লিখতে হয়, আর এখানে বাক্য লেখার প্রয়োজন নেই। যেখানে বাক্য লেখার প্রয়োজন আমি লিখে দিয়েছি, এখানে বাক্য লেখার প্রয়োজন লিখে দিয়েছি, কিন্তু বাদ বাকি এই যে ছোটো ছোটো ওয়ার্ড দিয়েছি, এই কারণেই তোমার এটা ভালো মনে থাকবে। আমি জানি হয়তো এটা তোমাদের প্রিন্ট করতে একটু বেশি কষ্ট হবে, আমি বলবো প্রিন্ট করতে না, জাস্ট লিখে নাও 3 পাতা,
তাও আমি এখানে ট্যাবে লিখেছি বলে 3 পাতা লেগেছে, তুমি খাতায় লিখলে হয়তো তোমার 2 পাতা লাগবে। এই ছিল আজকের ক্লাস, একদমই সহজ ক্লাস। আশা করি সবাই বুঝলে। যদি কোনো জায়গা বুঝতে না পারো আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে। সবাই খুব ভালো থেকো। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে পড়াশোনা করো।